খালাতো বোনের বিয়ে আজ। সবাই এক হয়েছি, অনেক মজা করলাম। ধীরে ধীরে খালাতো বোন নিজের পরিবারের থেকে বিদায় নিল, অনেক কান্না করলো। জানি না মেয়েরা বিয়ের সময় এত কান্না করে কেন। বিয়েটা হয়ে গেল, পরের দিন দুলাভাই এবং আপুকে নিয়ে আসার পালা। রওনা হলাম আনার জন্য। ততক্ষণে পরিচয়টা দিয়ে দেই, আমি সোহান, বাবা মায়ের একমাত্র সন্তান। ভার্সিটিতে নতুন ভর্তি হয়ে পড়া শুরু করেছি এখন। আর কিছু জানার দরকার নেই। অবশেষে পৌঁছে গেলাম, বেশ সুন্দর করে সাজিয়েছে বাড়িটা। চারিদিকে তাকাতে তাকাতে যাচ্ছিলাম, হঠাৎ একজনের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। ধাক্কাটা অনেক জোরেই লাগছে। উঠে দাঁড়িয়েছি, আমি ভাবলাম কোনো খুঁটির সাথে ধাক্কা খেয়েছি, এখন দেখি একটা মেয়ের সাথে খেয়েছি। ধাক্কাটা এমন ভাবে খেয়েছি যে চোখে সর্ষে ফুল দেখতাছি। চোখটা ভালো করে মুছে তাকিয়ে দেখে আমি অবাক। কোন শয়তান ছেলেরে আমায় ধাক্কা মারলো? ইস, একটা মেয়েকে এভাবে কেউ ধাক্কা দেয়? কোমরটাই ভেঙে গিয়েছে, মুখে রাগের ছাপ। মেয়েটা আমার দিকে তাকিয়ে সে অবাক। শয়তান বাদুড় ছেলে, তুই এখানে? অনেক রেগে গিয়ে, শয়তানি বান্দরিনী মেয়ে, তুই এখানে কি করছিস? আসলে মেয়েটাকে আগে থেকে চিনি। আসল ঘটনাটা বলি, চলে যাই ফ্ল্যাশব্যাকে। বাসে বসে ভার্সিটিতে যাচ্ছি। 2 সিট দখল করে নিয়ে বসে আছি। একটা মেয়ে এসে আমায় বলল, ভাইয়া একটা সিট ছেড়ে বসুন, আমিও বসবো। মাথা এমনি ঠিক ছিল না, ভাইয়া বলায় মাথা হয়ে গেল গরম। সালার এমনি কপালে গার্লফ্রেন্ড জোটে না, আরো সবাই ভাইয়া বলে ডাকে, মনে হয় নিজের ভাই। আমি শুনেও না শোনার ভান করে বসে রইলাম। মেয়েটা আবার বলল সিটটা ছেড়ে দিতে। আমি এবার বললাম, আমি সিট ছাড়বো না, আপনি দাঁড়িয়ে থাকেন। আমার কথা শুনে এবার মেয়েটা রেগে গেল। বাস কি আপনার নাকি যে সিট ছাড়বেন না? হুমম, আমার আমি কিনেছি। আপনার কোনো প্রবলেম? তোদের মতো বদমাস ছেলেদের জন্য রাস্তাঘাটের আজ এই অবস্থা। তুই তুগারি শুনে মাথা আরো হ্যাং হয়ে গেল। মেয়েটার গালে ঠাস করে একটা চড় মেরে দিলাম। মেয়েটা চড় খেয়ে দেখি রেগে আগুন। বাসের সবাই আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে। তুই আমার গায়ে হাত তুললি, জানিস আমি তোর কি হাল করতে পারি? যা পারিস কর, আমার কিছুই হবে না। আমি শুধু মনে মনে ভাবছি যে চাপা মারছে, ভাবছে চাপা দিয়ে আমায় দমিয়ে রাখবে, জানে না তো আর আমিও কম না। আমাদের ঝগড়া দেখে কন্ট্রাক্টর চলে আসলো। এখানে কি হয়েছে আর আপনারা ঝগড়া করছেন কেন? দেখুন না, উনি দুটো সিট নিয়ে বসে আছেন আর একটা সিট ছেড়ে দিতে বলছি তাই দিচ্ছে না। এই আপনি ওনাকে একটা সিট দিন বসতে। আমি জানি এমন হবে, তাই কন্ট্রাক্টরকে বললাম আমি 2 সিটের ভাড়া দিব। আরো বললাম আমার পায়ের সমস্যা, পা গুছিয়ে এক জায়গায় রাখতে পারছি না, তাই 2 সিট নিব। এটা শুনে কন্ট্রাক্টর আর কিছু বলল না। মেয়েটাও দেখি এবার একটু চুপ হয়ে গিয়েছে। হয়তো আমার পায়ের অবস্থা খারাপের কথা শুনে। আমি মনে মনে ভাবছি, যাক প্ল্যান কাজ করেছে। আমি মনে মনে শুধু হাসছি, কারণ এমনি এমনি আমার সাথে ঝগড়াটা করে ভাব নেওয়ার নিল, কিন্তু অবশেষে পারল না। মুখের দিকে তাকিয়ে দেখি মুখে টেনশনের ছাপ। আমিও আমার মুখে এমন ভাব আনলাম যেন মনে হয় আমার পায়ে সত্যি সমস্যা আছে। একটু পরে দেখি মেয়েটা আমায় ডাক দিয়ে সরি বলল। আমিও বললাম এরপর থেকে কারণ জেনে ঝগড়া করবেন। ভার্সিটির সামনে আসার পর বাস দাঁড়িয়ে যায়। আমি নামলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে, মেয়েটাও নামলো। দেখলাম আমাদের ভার্সিটির স্টুডেন্ট। মেয়েটা আমায় ধরে নিয়ে যাচ্ছিল, কিন্তু সব ভেস্তে গেল যখন আমার বন্ধু মৃদুল। একেরে তুই এমন করে হাঁটছিস কেন? তোর তো পা ঠিকই আছে। কথাটা শুনে পাশে তাকিয়ে দেখি মেয়েটা আবার রেগে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আমি তা দেখে এক দৌড়ে নেই। এই ছিল ঘটনা। এখন বর্তমানে আসা যাক।
আমি বান্দরিনী বলতেই আমায় তাড়া করলো। আমি আবার দৌড়শালার জীবনে আর কত দৌড়ানি খাবো? কুত্তার দৌড়ানি পর্যন্ত খেয়েছি, আর এখন কুত্তির দৌড়ানি খাচ্ছি। কোনো মতে পালিয়ে বেঁচেছি। একটু পর আপুর কাছে গেলাম। গিয়ে দেখি শয়তান মেয়েটা সেখানেই আপুর কাছে বসে আছে। আমায় দেখে আপুর কানে কানে কি যেন বলল, আমি বুঝতে পারলাম না। আমি আপুর কাছে গিয়ে বসলাম। কেমন আছিস আপু? ভালো আছি, তুই? আমিও ভালো। ওই মেয়েটাকে? আমার ননদ। কেন, কি হয়েছে? কিছু হয়নি। একটু পর মেয়েটা এলো, আমায় দেখে দুষ্টামির হাসি দিল। বুঝলাম না কিছুই, হাতে দেখলাম শরবত। এই নিন, খেয়ে নিন, কিছু খাননি হয়তো। মেয়েটা এত করে সাজছে, অবশ্য পিপিসাও লেগেছে, কিছু না বলে খেয়ে নিলাম। কিন্তু খাওয়ার একটু পরেই বুঝতে পারলাম আসল রহস্য। পেটের মধ্যে বিশ্বযুদ্ধ লেগে গেল। কি করব, আপুর থেকে তাড়াতাড়ি করে বাথরুম কোন দিকে তা শুনে দৌড় দিলাম। একটু পর বের হয়েছি, আবার পেটে সমস্যা, আবার দৌড়। এভাবে করতে করতে 18 বার গেলাম, আমি পুরোই শেষ। বের হয়ে দেখি মেয়েটা দাঁত কেলিয়ে হাসছে। কি কেমন লাগলো? কেমন যে লাগলো পরেই টের পাবেন, জাস্ট একটু অপেক্ষা করেন ম্যাডাম। এটা বলে আমি অন্য জায়গায় চলে গেলাম। আপুর সাথে একটু দেখা করা দরকার, কেননা আপু এই বিষয়ে খুব ভালো সাজেশন দিতে পারে আমার। আপুর সাথে একদম ফ্রেন্ডদের মতো হয়ে চলি। আপু আর আমি একদম ফ্রি। কোনো মেয়ে যদি আমায় কোনো কিছু বলে সব আপুর সাথে শেয়ার করি, আপু আমার সাথে সব শেয়ার করে। কয়টা বন্ধু আছে, বন্ধুরা কি কথা বলে সব। অবশ্য আপু আমায় খুব ভালো বুদ্ধি দেয়। আপুকে খুঁজতে থাকি। খুঁজতে খুঁজতে একসময় পেয়েও যাই। আপু কি করিস? দেখতেই তো পাচ্ছিস। তোর এ অবস্থা কেন? আমার অবস্থা কি বলবো শেষ আমি। কেন রে? ওই মেয়েটা জান্নাত নাকি যেন তুই বললি, ও আমার এই অবস্থা করছে। আমার কথা শুনে আপু দাঁত কেলিয়ে হাসতে লাগলো। আপু তুইও হাসছিস? এটা ঠিক হচ্ছে না, আমায় একটা বুদ্ধি দেওয়া বাদ দিয়ে তুই হাসছিস। রাগ করিস না ভাই, আমি দেখছি কি করা যায়। আপু এটা বলে ভাবতে লাগলো, আমিও ভাবতে লাগলাম। একটু পর আপু বলল, একটা বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি? জান্নাতের সবচেয়ে প্রিয়, যেটাকে সে সব থেকে বেশি ভালোবাসে, একটা সুন্দর পুতুল আছে ওর ঘরে, আমায় বলেছিল। ওটা খুঁজে বের করে যদি তুই ওটা নষ্ট করতে পারিস তাই হবে। এরকম বুদ্ধি শুনে আমি তো মহাখুশি। আপুকে অনেকগুলো ধন্যবাদ দিলাম। ভাইয়া ঢুকে আমাদের হাসি দেখে বলল, কি হয়েছে? আমরা কিছু বললাম না। আমি রুম থেকে বের হয়ে জান্নাত মানে ওই ফাজিল মেয়েটার রুম খুঁজতে লাগলাম। অবশেষে পেয়ে গেলাম। দরজায় লিখা, বিনা অনুমতিতে নো এন্ট্রি। লেখাটা দেখে আমি তো হাসতে হাসতে শেষ, কারণ কোনো পাগলই এমন কাজ করবে? তো সেটা বড় কথা নয়, আমি কি করতে এসেছি সেটাই বড় কথা। ধাক্কা দিতেই দিকে আলিবাবার 40 চোরের দরজার মতো খুলে গেল। আমি ভেতরে প্রবেশ করলাম চুপি চুপি। একটু খুঁজলাম, পেলাম না। চারিদিকে খোঁজার পর দেখলাম একটা বক্স। আমি প্রথমে বক্সটা ধরতে চাইলাম না, কিন্তু হঠাৎ দেখলাম বক্সে লিখা, টাচ করবেন না। তখন আমার সন্দেহ এলো যে কিছু তো গোলমাল আছে। বক্সটা খুলতেই অবাকে, কি এত চমৎকার! যা খুঁজছি তাই। মেয়েরা যে গাদি হয় তা আজ পুরোদমে বিশ্বাস হয়ে গেল। বক্সে রেখে আবার লিখছে টাচ করা যাবে না, তাহলে তো যে কারো সন্দেহ হবেই। তো পুতুলটা নিলাম, খুব ভালোই। এরপর হাত দিয়ে পুতুলের এক চোখ দিলাম, তুলে হয়ে গেল কানা।
তারপর কান দিলাম একটা ছিঁড়ে, তারপর পা এবং হাত একটা করে ছিঁড়ে সব জানালা দিয়ে ফেলে দিয়ে বাকি পুতুলটা রাখলাম। এখন পুতুলটাকে অনেক হ্যান্ডসাম লাগছে, এটা বলে শয়তানি মার্কা হাসি দিয়ে বের হয়ে গেলাম। একটু পর সবাই রেডি হচ্ছে, আপুর নিয়ে যাবার পালা। আমি শুধু অপেক্ষা করছি কখন যাবে। অপেক্ষার অবসান ঘটিয়ে জান্নাত রুমে গেল, আর আমি এবার অপেক্ষা করছি বোমটা কখন ফাটবে। হঠাৎ একটা জোরে চিৎকার হলো। জান্নাত দৌড়ে বের হয়ে সোজা আমার দিকে। আমার কাছে এসেই দেখতে পেলাম চোখ মুখ লাল হয়ে আছে আর সাপের মতো ফসফস করছে, যেন আমায় চিবিয়ে এখন খেয়ে ফেলবে। আমি ওর অবস্থা দেখে মিটমিট করে হাসছি। আমায় মারার জন্য হাত তুলেছে, আমি চোখ বন্ধ করে ফেলেছি। কিন্তু দেখি গালে মারার কোনো অবস্থায় দেখি না। ভয়ে ভয়ে চোখ খুলে দেখিয়ে কি কোথায় গেল। খুঁজতে লাগলাম জান্নাত, ওকে একসময় পেয়ে গেলাম ওর রুমেই, কিন্তু ওকে দেখে মন খারাপ হয়ে গেল, কারণ ও কান্না করছে। আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আমি ওর কাছে গেলাম, রাগ করে মুখ ঘুরিয়ে নিল। আমি কান ধরে সরে বললাম। এবার মনে হয় একটু কাজ হলো। আমি চোখের জল মুছতে বললাম, ও মুছে নিল। রেডি হয়ে নাও। আমি যাব না। চলো বলছি, আপু বলছে যেতে। আচ্ছা ঠিক আছে। ও যাবে শুনে একটু ভালো লাগলো, কিন্তু আবার শুনলাম এখন নাকি যাওয়া হবে না, পরে যেতে হবে। আমি জান্নাতের রুম থেকে বের হওয়ার পর আপু আমায় কথাটি বলল। কথাটা শুনে একটু খুশি হলাম, কেননা এই সুযোগে একটা কাজ করা যাবে। আমি বের হয়ে চলে গেলাম মার্কেটে। পুরো মার্কেট ঘুরলাম, কিন্তু কোথাও ওই গোলাপি রঙের পুতুলটা পেলাম না। মনটা খারাপ হয়ে গেল, আরো ভেবেছিলাম জান্নাত দেখলে খুশি হবে। মন খারাপ করে আসছিলাম, হঠাৎ নজর পড়ল একটা পুতুলের উপর। আমি দেখে খুশি হলাম, চলে গেলাম দোকানটায়। দেখি একদম ওরকম পুতুল, কিন্তু এটা অনেক সুন্দর দেখতে ওটার চেয়েও। আমি দোকানদারকে বললাম, দোকানদার বলল আপনি চাইলে আরো দেখতে পারেন। এটা বলে আরো বের করলো যেগুলা এখন সেম টু সেম জান্নাতের পুতুল, কিন্তু কালারটা ভিন্ন। আচ্ছা, এগুলা দেখতে ওই গোলাপিটার চেয়ে একটু অন্যরকম কেন? ডিজাইন এক হলেও ভিন্ন, আর ওটার দাম অনেক বেশি। আমি আর কিছু ভাবলাম না, গোলাপিটাই নিয়ে মনের সুখে আবার বাসায় ফিরলাম। চুপি চুপি সোজা জান্নাতের রুমে ঢুকলাম। ঢুকে দেখি জান্নাত নেই, হয়তো বাইরে গিয়েছে। আমি সুন্দর করে পুতুলটা বিছানার উপর রেখে একটা কাগজে লিখলাম, জান্নাত আমায় মাফ করে দিও। এটা লিখে আমি বাইরে চলে আসলাম। বাইরে এসে ভালো লাগছিল না, ভাবলাম আপুর কাছে গিয়ে গল্প করি। আপুর কাছে গিয়ে আপুর সাথে গল্প করছি। হঠাৎ জান্নাত খুশিতে লাফাইতে লাফাইতে আস্তে আস্তে আমায় এসে জড়িয়ে ধরে, অনেকগুলা ধন্যবাদ একবারে দিয়ে দিল। এত খুশি হয়ে গিয়েছে যে ভুলেই গিয়েছে আপু আছে। আমি চুপ করে আছি। একটু পরে জান্নাতের হুঁশ ফিরল যে আপুর সামনে আমায় জড়িয়ে ধরেছিল। লজ্জা পেয়ে আমায় ছেড়ে দিয়ে দৌড়ে নিজের রুমে চলে গেল, আর আমি চুপ করে বসে আছি আর চোখে দেখছি আপু মিটিমিটি হাসছে। কিরে ভাই, এগুলা কি দেখি? না রে আপু, কিছু না, বিশ্বাস কর। যে মেয়ে তোরে একটু আগ পর্যন্ত ও দু চোখে দেখতে পারতো না, এখন সেই এসে তোরে জড়িয়ে ধরলো, কি চলছে বল? আরে না, মেয়েটা কাঁদছিল, ওর পুতুল কিনে এনে দিয়েছি, সেই খুশিতে হয়তো এরকম করছে। আচ্ছা বাদ দে, রেডি হ, চল যেতে হবে। ঘুম যা, তুইও রেডি হ। এরপর আমি গিয়ে রেডি হলাম। কি জানি মেয়েদের রেডি হতে এত টাইম লাগে কেন।
আর লাগবে নাই বা কেন, ময়দা তো আর কম মাখে না। অবশেষে সবাই রেডি, জান্নাতও রেডি। ওকে দেখে আমি একদম হা হয়ে গিয়েছি, চোখটা ভালো করে মুছে আবার ওর দিকে তাকালাম। আমার সামনে একদম পরীর মতো করে সেজে দাঁড়িয়ে আছে। আমি চোখ ফেরাতে পারছি না। আপুর ধাক্কায় আমার হুঁশ ফিরল, আমি আর সেদিকে না তাকিয়ে চললাম গাড়ির দিকে। সবাই গাড়িতে উঠলো, কিন্তু আমার একটা কাজ ছিল, তাই বললাম চলে যেতে। জান্নাতের গাড়ি আগেই চলে গিয়েছে, আমি আপুর সাথে যেতে চেয়েছিলাম, তাই পড়ে যাওয়া আমার। সবাই চলে গেল, আমি আলাদা গিয়ে কাজটা করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। অবশেষে বাসায় পৌঁছাতেই দেখি জান্নাতরা সবাই বাইরে। আমায় দেখে জান্নাত আমার কাছে এসে আমার হাত ধরে অন্য জায়গায় নিয়ে গেল। এরপরে যা ঘটলো আমি তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, কেননা জান্নাত আমার সামনে হাঁটু গেড়ে হাতে একটা ফুল নিয়ে আছে। সোহান, জানি না তুমি কেমন ভাবছো, কিন্তু তোমার সাথে ঝগড়া করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছি আমি নিজেই বুঝিনি। তুমি যখন একটু কাছে থাকো না, আমার হৃদয়ে ছটফট করে তোমায় একটু দেখার জন্য। আজ যখন ছিলে না, আমার কেমন যেন ভিতরটা পুড়ে যাচ্ছিল। কিন্তু তোমাকে দেখার পর আবার ঠিক হয়ে গিয়েছিলাম, কিন্তু পারলাম না তোমায় একবার ভালোবাসি না বলে থাকতে। প্লিজ সোহান, আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই, প্লিজ আমায় ফিরিয়ে দিও না। আমি কথাগুলো শুনে হা হয়ে দাঁড়িয়ে আছি। আমার মাথায় কিছুই ঢুকছে না। আপনারা কে কোথায় আছেন? একটু বিষ খান, আমি মরে যাই। আমার মনে হচ্ছে মেয়েটার মাথায় তার একটা তার ছিঁড়ে গিয়েছে। খুব সুন্দর হয়েছে, কথাগুলো যে কোনো ছেলে শুনলেই পাগল হয়ে যাবে। দারুণ হয়েছে, অ্যাক্টিংটা পছন্দ হয়েছে। দেখতে হবে না কে করেছে এগুলা। আচ্ছা, আমার সামনে কেন বললে? টেস্ট করলাম, দেখলাম কেমন পারি। তো ভালোই তো, বার্লা নোবেল দেওয়া উচিত ছিল, কারণ ইমোশনালও হয়ে পড়েছিলি। ধন্যবাদ। এটা বলে চলে আসছিলাম, জান্নাত পিছন থেকে আমার শার্টের কলার ধরে টান দিল। আমি থেমে যেতেই আমার গালে ঠাস করে একটা চড় মেরে দিল। আউ, কি ব্যথা! ব্যথাটা অনেক জোরেই লাগলো, মেয়েটার গায়ের শক্তি দেখে অবাক হয়ে যাচ্ছি। আরো ব্যথা দিব তোকে? কুত্তা, বিলাই, গরু, ছাগল, আমি কি তোকে এগুলা ডায়লগ দেওয়ার জন্য বলেছি? শালা, তোকে এগুলা মন থেকেই বলছি। না, তোমার সাথে আমি কথাই বলবো না, আমায় গালি দিয়েছো তুমি, আমি গেলাম। কুত্তা, এক পা নড়লে তোর ঠ্যাং আমি ভেঙে ফেলে দিব। আমি হাঁটবো কিভাবে? আমি কি জন্যে থাকবো? আমায় মারার জন্য? বেশি কথা না বলে ফুলটা নে। না, নিব না। না নিলে দেখ কি করি। আমি মনে মনে ভাবছি, বিপদে পড়ে গেলাম, বুকের ভিতর ঘূর্ণিঝড় উঠে গেছে। ঢোক গিলে কোনো মতে ফুলটা নিয়ে আমি বললাম, আমিও ভালোবাসি তোমায়। জান্নাত খুশি হয়ে আমায় শক্ত করে জড়িয়ে ধরল। আমি ছাড়তে বললাম, কোনো মতেই ছাড়লো না। এভাবে কয়েকদিন গেল, জান্নাত আমায় ছাড়া কিছু বোঝে না। আমিও জান্নাত ওকে ছাড়া কিছু বুঝি না, অনেক ভালোবাসে আমায়, আমিও বাসি। কিন্তু কেমন যেন লাগছে আমার। তাও প্রকাশ করছি না, যতদূর হচ্ছে হতে দিচ্ছি। কয়েকদিন যাওয়ার পর জান্নাত আমায় কলেজে ডাকলো, কি যেন কথা বলবে তাই। তো আমি সুন্দর করে সেজে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। ও আর ওর কয়েকটা বান্ধবী সাথে ছিল। ওর বান্ধবীরা দেখে বলছি, ইস দেখ ছেলেটা কত কিউট। আমি কিছু বলছিলাম না, জান্নাতও দেখে হাসছে। তোরা কি বলিস না, এই খাত পোলা আবার কিউট? হাসাইলি? জান্নাতের কথা শুনে চুপ হয়ে গেলাম। এগুলা কি বলো? ঠিকই বলি, তোর মতো খাত ছেলের সাথে কারো মানাবে না। তোকে ছ্যাঁকা দেওয়ার জন্য সব প্ল্যান, আমার ভালোবাসার পুতুল ছিল আমি, যেটাকে বেশি ভালোবাসতাম, আর তোর সাথে আমি নাটক করি, এখন বুঝবি ভালোবাসার কি জ্বালা।
আমি চুপ করে থেকে জান্নাতের গালে কষে একটা চর মেরে বললাম, তুই কি ভাবছিস আমি তোর ফাঁদে পা দিব? ও তো সহজ না। আমি তোর সব আগেই জেনেছিলাম, কেননা তোর মতো মেয়ে আমার সামনে অত সহজে মাথা নত হবার নয়। আর তুমি তো একটা ফাজিল ছাড়া কিছু না। আর শোন, তাহলে কিভাবে জেনেছিলাম যেদিন আমায় প্রপোজ করেছিলে সেই দিন? জান্নাতকে খুঁজে খুঁজে শেষ হয়ে গেলাম, তবুও জান্নাতকে পাচ্ছি না। ওই আপু, জান্নাতকে দেখেছিস? না তো। আর কি ব্যাপার ভাই, দরদ উতলে উতলে পড়ছে। কিছু না, তুই তোরটা সামলা দেখ। কই গেল? আমি মনে হয় একটু আগে কোন মেয়ের সাথে কথা বলতে দেখলাম। কি বললি? আজ ওর অবস্থা আমি ঠিক করব। আমি আপুর কথা শুনে খিলখিল করে হাসতে লাগলাম। আপু চুপ করে দাঁড়িয়ে দেখল। আরে আপু, তুই কিছু ভাবিস না, আমি এমনি বললাম। সকালে ভাইয়ার সাথে কথা বললাম, দেখলাম অলরেডি তোর বসে চলে এসেছে, তোকে ছাড়া কিছুই বোঝে না। এটাই হচ্ছে মেয়েদের পাওয়ার রে। হা হা হা, ওই সব পাওয়ার অন্য জায়গায় হলেও আমার ক্ষেত্রে চলে না, কারণ এটা আমি, অন্য কেউ না। যে কোনো মেয়ে আমায় একটুও বস করতে পারবে না, উল্টে আমার কথা মানতেই সে শেষ হয়ে যাবে। গুড ভাই, না হলি তুই আমার শিষ্য? জি গুরু। তা এবার কি বলবেন? ওই জান্নাতটা কোথায়? ভুমন দেখো, রুমে আছে। আর রেডি হয়ে নে, তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা ঠিক আছে। আমি আপুর কথা শুনে গেলাম জান্নাতের রুমে, কিন্তু জান্নাত ছিল না। মনটা খারাপ হয়ে গেল। ভাবলাম যেহেতু পাচ্ছি না, তাই ছাদে যাই একটু। তাই ছাদের দিকে রওনা হলাম। কিন্তু ছাদে যেতেই কারো কণ্ঠের আওয়াজ শুনতে পেলাম। চুপি চুপি আড়ালে একটু কাছে যেতেই বুঝলাম এটা জান্নাতের কণ্ঠ। কিন্তু কি বলছে ও? নীলা আজকে আমায় সব থেকে বেশি কষ্ট দিচ্ছে, ওই জোকারটা। আমায় জোকার বলায় অনেক রাগ হচ্ছিল, কিন্তু চুপ করে থাকলাম। শোন, ওকেই আমি কষ্ট দিব, অনেক কষ্ট। ওই খাদ পোলা জানে না যে জান্নাত কি জিনিস। ওরে মিথ্যা ভালোবাসায় ফাঁসিয়ে দিব, তারপর কষ্ট পাবে বেচারা। ইস, কি ভালো লাগবে তখন। এদিকে কথাটা শুনে আমি হেসে গড়াগড়ি খাচ্ছি, কেননা আমায় আজ পর্যন্ত কেউ টুপি পরাতে পারেনি, আর আমি সবাইকে পরিয়েছি। আর জান্নাত কিনা আমায় পরাবে? জান্নাত ঘুঘু দেখেছে, কিন্তু ঘুঘুর ফাঁদ দেখে নাই। আমি এটা শুনেই চলে আসলাম। আর মাথায় বুদ্ধি লাগাতে লাগলাম, অপেক্ষা করো জান্নাত। এখন বর্তমানে আমার কথাগুলো শুনে জান্নাত চুপ করে রইল, কারো কিছু বলার মতো সাহস হচ্ছে না। আমি চলে আসবো এমন সময় বড় ভাই ডাক দিল। আমি তার সাথে গেলাম। সোহানা, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা ভাইয়া? আমাদের যে কাজ সে কাজে একজন বাধা দিচ্ছে। এটা কোনো কথা হলো ভাই? নাম বলেন তাই হবে, আর জীবনেও পথের কাটা হবে না। আরে না, মারতে হবে না ওরে, ভালোভাবে বললেই হবে, কারণ ও তো মেয়ে। আর তুমি তো মেয়েদের গায়ে কখনো হাত তুলো না। তাহলে তো কেসটা অন্যরকম। আচ্ছা কি হয়েছে একটু বলবেন? আমরা একটা গরিবকে হেল্প করার জন্য যাচ্ছিলাম, তো হঠাৎ মেয়েটা আসলো, এসে উল্টে আমাদের ভাবছে আমরা ওই গরিব লোকটাকে পাচার করার জন্য যাচ্ছি। এ কি কোনো কথা? আপনারা শেষমেশ পাচারকারী হয়ে গেলেন। আরে তা না, মনে হয় মেয়েটা নতুন। আপনিই দেখে নিন কেমন। আমি বাসায় যাই, আর দুদিন কলেজে আসবো না। কেন? আব্বুর সাথে কক্সবাজার যেতে হবে। আচ্ছা আসো, আমি ততক্ষণে ঠিক করে আসি যদি মেয়েটাকে পাই। আচ্ছা যান। আর হ্যাঁ, কক্সবাজার থেকে আসার পরে আমাদের কাজ কিছুটা সুবিধা হয়ে যাবে, কারণ টাকা পাবো তখন। আর আমার নাম কিন্তু কাউকে বলবেন না। আচ্ছা যাও তাহলে। এরপর আমি কলেজ থেকে চলে গেলাম, আর জান্নাতরা ওখানেই দাঁড়িয়ে আছে। জান্নাত, তুই বাসায় যাবে না? ঘুম যাবো, ক্লাস করি আগে কয়েকটা। তুই কি মন খারাপ করছিস ওর কথায়? আরে পাগল নাকি, ওই খাদ ছেলের কথায় রাগ করব কেন? এর মধ্যে আলভি বড় ভাইটা ওদের কাছে যেতেই জান্নাত রেগে আগুন। এ কি বাজারকারী আপনি? জান্নাত, তোর মাথা খারাপ? পাশ থেকে নীলা বলল। কেন, কি হয়েছে? ইনি পাচারকারী না, ইনি সাহায্যকারী। গরিবদের সাহায্য করার জন্য এদের একটা গং আছে, এবং সেই গং এর লিডার খুব ভালো।
আর শুনেছি সে নাকি আমাদের ক্লাসেই পড়ে, কিন্তু নাম অজানা। ও সরি ভাইয়া। ইটস ওকে। আচ্ছা ভাইয়া, আপনাদের লিডারের নামটা বলবেন? আমার জানার অনেক আগ্রহকে এই মানুষ যিনি এত ভালো কাজ করছেন। সরি। এটা বলেই ভাইয়াটা চলে যায়। আর জান্নাত ও কয়েকটা ক্লাস করেই বাসায় যায়। আমিও সেদিনই কক্সবাজার চলে যাই। জান্নাত বাসায় গিয়ে পড়ে যায় চিন্তায়, তার নাম শোনা পর্যন্ত কিছুতেই স্বস্তি বোধ হচ্ছে না। কিন্তু শোভানের কথাও জান্নাতের এখন মনে পড়ছে, কিছুতেই ভুলতে পারছে না। তবে কি জান্নাত এবার প্রেমে পড়ে গেল সত্যি সত্যি? না না, আমি এটা কি ভাবছি, ওর প্রেমে আমি জীবনেও পড়বো না, কিন্তু ওই ছেলেকে আমায় খুঁজতেই হবে যে কিনা সব গরিবদের সাহায্য করছে। এসব ভাবতে ভাবতে জান্নাতের সময় চলে যাচ্ছে, তবুও জান্নাতের মাথায় ঢুকছে না কে সেই ছেলে। রাত হয়ে গিয়েছে, জান্নাতের মাথায় দুইটা টেনশন ভর করে আছে। বেলকুনিতে সে এখানে ওখানে হাঁটছে, কিন্তু কিছুতেই তার মাথায় কিছু আসছে না। পরের দিন কলেজে যায়। জান্নাতের শরীর খারাপ লাগছিল, তবুও কলেজে যায়। আজ কলেজে একটা পরীক্ষা হয়েছিল, তার রেজাল্ট দিবে। জান্নাত ঠিক জানে যে জান্নাত প্রথম হবে। সবকিছু নিয়ে কলেজে চলে যায় জান্নাত। এই জান্নাত, এদিকে আয়। নীলা ডাক দেয়। হুম বল। কেমন আছিস? ভালোই, তুই কেমন আছিস? ভালো না রে। কেন? ভুলে গেলি আজ রেজাল্ট দিবে? ভুলিনি। হুমতা তো ভুলবা না, কারণ তুমি তো ভালো রেজাল্ট করো। হুমম বাম মারা বাদ দিয়ে চল ক্লাসে যাই। আজ তুই সেকেন্ড হবি, আমি বদদোয়া দিলাম। তুই তো জানিস তোর দোয়া কোনোদিন লাগে না, আজও লাগবে না দেখিস। হুম কপাল আমার খারাপ, তোর ভালো। আচ্ছা বাদ দে, চল ক্লাসে যাই। এরপর জান্নাতরা ক্লাসে যায়। ক্লাসে গিয়ে গল্প করতে থাকে। হঠাৎ স্যার আসায় সবাই ঠিক হয়ে বসে। তো সবারের মতো এবারও প্রথম হয়েছে সোহান। আর দ্বিতীয় হয়েছে জান্নাত। কিন্তু সোহান কই? পিছন থেকে কেউ একজন বলল, সোহান আসে নাই। স্যার কিছু বলল না, শুধু বলল ঠিক আছে। অন্যদিকে সোহান খুব ভালোই কাটাচ্ছে, কিন্তু শোভানের খুব মনে পড়ছে জান্নাতের কথা, কারণ সোহান সত্যি সত্যি ভালোবেসেছিল জান্নাতকে। মুখে হাজার বললেও মনে ছিল তার ভিন্ন কথা। জান্নাতকে প্রতি মুহূর্তে চোখের সামনে দেখতে পাচ্ছিল, কাজে মন দিতে পারছিল না। কিন্তু শোভানের কিছু করার যে নেই, কারণ সে জানে জান্নাত তাকে ভালোবাসে না। শোভানের মাঝে মাঝে রাগ হচ্ছে, আবার জান্নাতের কথা ভেবে ইমোশনাল হয়ে যাচ্ছে। বাইরে এসে জান্নাতরা সবাই অবাক, এটা কিভাবে সম্ভব? জান্নাত, তুই ভুল করেছিস ওকে ছেড়ে দিয়ে। ও অনেক ভালোবাসতো রে তোকে। চুপ, ওর নাম নিবি না আমার সামনে। আমি বাসায় গেলাম, থাক তোরা। একথা বলে জান্নাত সোজা বাসায় চলে এসে একটু রেস্ট নিয়ে আপুর ওখানে যায়। আপু কেমন আছেন? এই তো ভালো। তুমি কেমন আছো? ভালোই। সোহান কেমন আছে? ভালোই আছে। জান্নাত মিথ্যা বলল, এটা আপু জেনে গিয়েছে। তবুও বলল কিছু হয় না, সবাই খেলুক। এরপর আরো অনেক কথা বলে বাসায় এলো, আর সবকিছু শোভানের নামেই বলা হচ্ছিল। জান্নাতের শুধু এখন শোভানের কথা মনে পড়ছে। রাত হয়ে গিয়েছে, অথচ আজও ঘুম নেই। শোভানের কথা মাথায় ভর করে আছে। সারা রাত এভাবেই কাটিয়ে দেয় জান্নাত। সকালে ঘুম থেকে উঠে খুব ভালো করে সেজে কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। খুব সুন্দর করে সাজে, কেননা জান্নাতের জন্য খুব ভালো লাগছে আজ। জান্নাতের মনে হচ্ছে সোহান আজ ফিরবে। জান্নাত সুন্দর করে চুল খোলা রেখে কলেজে গিয়ে দেখে সোহান আরেকটা মেয়ের সাথে যাচ্ছে, এবং সে আর কেউ না, সে হলো নীলা। জান্নাতের মনের মধ্যে ঝড় উঠে যায়। জান্নাত সোহানের কাছে চলে যায়। একি সোহান, তুমি কার সাথে ঘুরছো? আর নীলা, তোর লজ্জা করে না? তুই কি করছিস বুঝে করছিস? কেন? আমি তো বুঝেই করেছিস। সোহানকে ছাড় যা। না ছাড়বো না, ওকে প্রপোজ করছি, ও একসেপ্ট করছে ব্যাস। সোহান, ওকে ছাড় বলছি।
না ছাড়বো না, আর আপনি এখানে থাকেন। একথা বলে সোহান নীলার সাথে হাত ধরে চলে যায় আর জান্নাত চুপচাপ বসে থাকে। জান্নাতের কিছু করার নেই, কেননা ভুলটা সেই করেছে। জান্নাত ক্লাসে গিয়ে বসে ক্লাস করতে থাকে, কিন্তু সেদিকে মন জান্নাতের নেই। রাগ করে বের হয়ে চলে আসে বাসায় যাওয়ার জন্য। বাসায় যাচ্ছে আনমনে হাঁটছে, হঠাৎ জান্নাতের চোখ পড়ে ওই বড় ভাইটার দিকে। আরো অবাক হয় যখন দেখে বড় ভাইয়ের সাথে সোহানও আছে। জান্নাতের বুঝতে বাকি থাকে না সোহান সেখানকার লিডার। জান্নাত আরো আফসোস করতে থাকে, কিন্তু নিরুপায় হয়ে যায়। বাসায় চলে যায় সেদিনের মতো। অন্যদিকে সোহানের মনটাও অন্যরকম হয়ে যায়, বারবার জান্নাতের কথা মনে পড়ছিল। একটু কাজ করে সেও বাসায় চলে যায়, কিন্তু তবুও যেন চোখের সামনে ভাসছে জান্নাত। কি করবে ভেবে পাচ্ছে না। সোহান আরো কঠোর হলো, যেভাবেই হোক জান্নাত ওকে ভুলবেই। পরের দিন সোহান কলেজে গিয়ে অবাক, কেননা আজকে জান্নাত একটা ছেলের সাথে বসে হেসে কথা বলছে। এটা দেখে সোহানের রাগে গা জ্বলছিল, কিন্তু সোহান বাইরে থেকে বুঝতে না দিয়ে পাশ ফিরে চলে যায়, না দেখার ভান করে। সোহানের চলে যাওয়া দেখে জান্নাত উঠে সোহানের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আজ সে সোহানকে বলবেই, অনেক কাঁদিয়েছে আর না। একথা মনে মনে বলে জান্নাত সোহানের কাছে যায়। সোহান শোনো। কি শুনবো আমি? আমি তোমাকে ভালোবাসি। হা 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 হা, তোর এই মুখে ভালোবাসার কথা মানায় না। আমায় প্লিজ আর কষ্ট দিও না, আমি সহ্য করতে পারছি না। তুই ভুল করেছিস, তুই বুঝবি। আমার কাছে এসেছিস কেন? আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ আমায় ফিরিয়ে দিও না সোহান। এবার সোহানের একটু অন্যরকম লাগে। সোহানের সব রাগ চলে যায়। জান্নাত ওকে তুলে জড়িয়ে ধরে। জান্নাত সোহানের বুকে যেতে পেরে কান্না করে, আরো শক্ত করে জড়িয়ে। এখন জান্নাত অনেক খুশি। সেদিনের মতো তারা দুজনে অনেক ঘুরে বাড়ি ফিরে যায়। কয়েকদিন চলে যায়, সোহান জান্নাতকে অনেকটা ভালোবাসে, জান্নাতও সোহানকে অনেক ভালোবাসে। কিন্তু এখন সোহান একটু অবাক হয়, কেননা মাঝে মাঝে জান্নাতকে ফোনে পেতে ওয়েটিং এ থাকতে হয়। একদিন হঠাৎ সোহান দেখতে পায় জান্নাত একটা ছেলের হাত ধরে পার্কে বসে আছে। সোহান রেগে সেখানে গিয়ে জান্নাতকে ঠাস করে একটা চড় মারে। তোর মতো মেয়েদের মনে কখনো ভালোবাসা থাকে না সোহান, প্লিজ, এটা মডার্ন যুগে যুগে এমন হয়। দু তিনটা বয়ফ্রেন্ড ছাড়া চলে না। তুই যে কিরকম আমি তা বুঝে গিয়েছি, আর তুই আমার চোখের সামনে কখনো আসবি না। এটা বলে চলে যায় সোহান, আর জান্নাত তেমন কিছু না ভেবে বসে পড়ে আবার। জান্নাত ভাবছে সোহান তো সামনে আছেই, আবার গিয়ে সরি টরি বলবো, আবার তার হয়ে যাব। এ নিয়ে আর মাথা ঘামায় না জান্নাত। যদিও কম ভালোবাসে সোহানকে, কিন্তু একটু হলেও ভালোবাসা আছে। সোহান কাজ করে বাসায় গিয়ে দেখে জান্নাত বসে আম্মুর সাথে কথা বলছে। সোহানের প্রচুর রাগ উঠে যায়। আম্মু, ও কি করছে? আমি ডেকেছি ওকে। ঠিক আছে আম্মু, আমি একটা কথা বলবো। হুম বল। আমি বিয়ে করব। সোহানের এমন কথা শুনে সোহানের আম্মু অবাক হয়, কিন্তু জান্নাত আঁতকে ওঠে। কি বলিস বাবা? ঠিকই বলি, তুমি না মেয়ে দেখতে চেয়েছিলে? সোহান কথাটা জান্নাতের দিকে তাকিয়ে বলে, আচ্ছা বাবা, তোর জন্যই তো তুই বলিস দেখতে হবে না, তাই দেখতাম না। তুই একবার বলেছিস তোর আব্বু ঠিক রাজি হয়ে যাবে। হুম, তাড়াতাড়ি করতে চাই। একথা বলে সোহান নিজের রুমে চলে যায়, আর জান্নাত ওখানে বসে কেঁদে দেয়। একিমা, তুই কাঁদছিস কেন? না কিছু না আন্টি, এমনি। জান্নাত আর সেখানে থাকতে পারে না, সেও বাসায় চলে গিয়ে তাড়াহুড়া করে রুমে ঢুকে দরজা আটকে দিয়ে বালিশে মুখ গুজে কাঁদতে থাকে। জান্নাতের এমন করা দেখে সবাই অবাক। দরজার কাছে গিয়ে জান্নাত ওকে ডাকে, কিন্তু জান্নাত একটু চপ করে উত্তর দেয় কিছু হয়নি। তখন সবাই চলে যায়, আর জান্নাত আবার বালিশে মুখ গুজে চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু কিছু করার নেই। কারণ এবার সে তার ভুলের মাসুল দিতে চলেছে। জান্নাত মানতে পারছে না সোহান আজ এমন কথা বলবে।
কিন্তু জান্নাত জানে সব কিছুর জন্য দায়ী জান্নাত নিজে। কেঁদে আর তার লাভ নেই, সে বুঝতে পেরে গিয়েছে নিজের হাতে নিজের ভালোবাসাকে একেবারে শেষ করে দিয়েছে। তাই জান্নাত এবার ডিসিশন নেয় সেও নিজেকে একেবারে শেষ করে দিবে। টেবিলে গিয়ে বসে জান্নাত একটা খাতা আর কলম হাতে নেয়। চোখ দিয়ে অঝরে জল পড়ছে, তবুও জান্নাত পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। জান্নাত একটা চিঠি লেখে সোহানের জন্য। এরপর ড্রয়ার থেকে একটা চাকু বের করে। চোখের পানি থামছে না, হাত কাঁপছে, কিন্তু সে আজ নিজেকে শেষ করে দিবেই। এবার সাহস নিয়ে হাতে চাকু ধরে এক টান দিতেই হাত দিয়ে রক্ত পড়তে থাকে আর জান্নাত জ্ঞান হারিয়ে পড়ে যায়। এদিকে সোহানের আপু জান্নাতের খোঁজ নিতে জান্নাতের রুমের কাছে এসে দরজায় ধাক্কা দেয় কয়েকবার, কিন্তু দরজা খোলার কোনো নাম নেই। সোহানের আপুর এবার সন্দেহ হয়। সে সোহানের ভাইয়াকে ডাক দেয়। সোহানের ভাইয়া এলে সব বলে। সোহানের ভাইয়া দরজায় অনেক লাথি মারার পর দরজা ভেঙে দুজনে ভেতরে গিয়ে দেখে জান্নাত পড়ে আছে, কিন্তু হাত দিয়ে রক্ত বের হচ্ছে। সোহানের আপু চিৎকার দিয়ে ওঠে। সবাই চলে আসলে জান্নাতের মা। জান্নাত ওকে দেখে সেও চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। সবাই মিলে দ্রুত হসপিটালে নিয়ে যাবার ব্যবস্থা করে। সোহানের আপু চিঠিটা পড়ে সব বুঝতে পারে। তাই সে সোহানের আম্মুকে ফোন করে জানায় জান্নাতের খারাপ অবস্থা। সোহানের আম্মু সোহানকে ডাকতে যায়। এদিকে সোহান শুয়ে ভাবছে সে জান্নাতের উপর যে জেদ দেখিয়েছে সেটা পূরণ করেই ছাড়বে। কিন্তু সোহানের আম্মু হঠাৎ গিয়ে কথাটা বলায় সোহান বিছানা থেকে লাফ দিয়ে ওঠে। সোহানের চোখে এবার জল চলে আসে। দ্রুত তার আম্মুর সাথে হসপিটালে গিয়ে দেখে সবাই বাইরে দাঁড়িয়ে। সবাই কান্নাকাটি করছে। সোহানের চোখের কোণেও জল চলে এসেছে, কিন্তু জেদের কারণে তা বের হতে দিচ্ছে না। সোহান তার আপুর কাছে যেতেই সোহানের হাতে একটা চিঠি ধরিয়ে দেয়। সোহান সেটা নিয়ে পড়তে থাকে। প্রিয় সোহান, আমি হয়তো তোমায় অনেক কষ্ট দিয়েছি, যার প্রতিদানে আমিও কষ্ট পাচ্ছি। কিন্তু বিশ্বাস কর, আমি তোমায় অনেক ভালোবাসি, হারাতে চাই না তোমায়। জানি না কেমন হয়ে গিয়েছিলাম আমি। আমার ভাবতেই এখন অবাক লাগছে আমি তোমায় অবহেলা করছি। আজ অনেক আশা নিয়ে তোমার কাছে গিয়েছিলাম, কিন্তু জানতাম না তুমি এভাবে আমায় নিরাশা করবে। যখন তুমি বললে বিয়ে করবে তখন আমার মনে হচ্ছিল আমি আমার মাঝে নেই। বাম পাশে চিনচিন করে উঠল। কষ্ট সহ্য করতে না পেরে চলে আসছিলাম, কিন্তু আমি আর চাই না তোমার সুখের জীবনের কাটা হয়ে থাকতে, তাই চলে যাচ্ছি চিরজীবনের জন্য। পারলে ক্ষমা করে দিও। ভালো থেকো, সব সময় দোয়া করব। শেষ কথাটা বললাম, ভালোবাসি তোমায় অনেক। ইতি। তোমার ভালোবাসা, জান্নাত। সোহান চিঠিটা পড়ে কেঁদেই দেয়, কিন্তু সে একটা ডিসিশন নেয়, আজ এর শেষ করেই ছাড়বে। এর মধ্যে ডাক্তার বের হয়ে বলে জান্নাত নাকি বিপদমুক্ত, তবে একটু দেরি করলেই নাকি বাঁচানো সম্ভব হতো না। সবাই গেল, জান্নাতের সাথে কথা বলল এবং বের হয়েও আসলো, কিন্তু সোহান এবং তার আপু বাইরে দাঁড়িয়ে। জান্নাতের আম্মু বের হয়ে এসে বলল জান্নাত নাকি তাকে ডাকছে। সোহান ভিতরে গেল, দেখতে পেল জান্নাত চুপটি করে শুয়ে আছে। সোহানকে দেখে কেঁদেই দিল। সোহান জান্নাতের পাশে গিয়ে বসল। সোহান, আমি বাঁচতে চেয়েছিলাম না। চুপ, একদম চুপ। তুমি কেন আমার জন্য নিজের লাইফ শেষ করে দিতে চাচ্ছিলে? কারণ অনেক ভালোবাসি যে তোমায়। জান্নাত, প্লিজ এসব এখন রাখো, আর আমার বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে, তুমিও একটা বিয়ে করে সুখে সংসার করো, তাই তো হয়। আমার একটা অনুরোধ রাখবে? হুম, বলো। তুমি এখান থেকে চলে যাও প্লিজ, আর আমি তোমার সামনে কখনো যাব না। আচ্ছা ঠিক আছে। সোহান বের হয়ে আসে, জান্নাত কাঁদতে থাকে। সোহান ফিরেও তাকায় না। সোহানের আপু জান্নাতের কাছে গিয়ে কথা বলতে থাকে, আর সোহান একাই বাসায় চলে যায়। তার আম্মু নাকি পড়ে আসবে, তাই একাই চলে যায়। সোহান বাসায় গিয়ে কেমন যেন করতে থাকে, তার মন ঠিক ছিল না। কিন্তু সে বিয়ে করে জান্নাত ওকে দেখিয়ে দিতে চায়।
একটু পর শোভানের আম্মু আসে। বাবা, একটা ভালো খবর। কি? তোর জন্য মেয়ে দেখেছি, খুব ভালো। আচ্ছা, আমি রাজি। তোমার পছন্দ মানে আমার পছন্দ। আমি আর কিছু দেখতে চাই না, 6 দিন পরই যেন আমার বিয়ে দিয়ে দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে। এখন সোহান কিছুটা নিশ্চিত হয়। সোহান নিজের রুমে গিয়ে বিয়ের জন্য প্রস্তুত হতে থাকে। দেখতে দেখতে দিনগুলো পার হয়ে যেতে থাকে আপন গতিতে। সোহান একটা জিনিস লক্ষ্য করে, জান্নাত আর তার কাছেও আসছে না, কথাও বলছে না। শোভানের মনে পড়ে জান্নাত বলেছিল আর আসবে না। শোভানের অপেক্ষা শেষ হয়ে 6 দিন চলে যায়। আজ শোভানের বিয়ে। শোভানের কেমন যেন লাগছে। শোভানের মন বলছে কিছু হারিয়ে ফেলছে চিরজীবনের জন্য। কিন্তু যে ধরে মনে সেই বেকুলতাটা পার করে বিয়েতে যায়। অবশেষে সোহান্স বিয়ে করে নিয়ে আসে। কিন্তু বিয়েটা হয় কাজী অফিসে, আর এটা নাকি আগেই বলা হয়েছিল। তাই কাজী অফিসেই বিয়ে করে শোভানের আম্মু নতুন বউ বরণ করে নেয়। সোহান বাসর ঘরে ঢুকে দরজা আটকে দেখে ফুল দিয়ে সাজানো হয়েছে অনেক সুন্দর করে। ফুলের সুবাস ছড়িয়ে পড়েছে সব দিকে। এই ঘরে থাকার কথা ছিল জান্নাতের, কিন্তু তার পরিবর্তে অন্য একজন। কিন্তু সোহান এসবের জন্য জান্নাতকেই দায়ী করে। সোহান এবার বিছানার কাছে গিয়ে বসে মেয়েটার ঘুমটা তুলতে ছিটকে সরে আসে। জান্নাত, তুমি? হুম, আমি কি ভেবেছ? হ্যাঁ, কি ভাববো? আমায় ছেড়ে অন্য কাউকে বিয়ে করা অত সহজ না। হুম, আমার নামও জান্নাত। তুমি কিভাবে আসলে? আমার বউ কই? আমিই তো তোমার বউ। মিথ্যা কথা। না গো, সত্য কথা। কিভাবে? আচ্ছা বলছি। তুমি যখন আমায় হসপিটালে দেখে চলে গেলে, তারপরেই ভাবি আমার রুমে ঢোকে। তারপর শোনো জান্নাত, এই পাগলামি করার কোনো মানে হয়? কি করব ভাবি বলো? সোহান তো অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে। আরে পাগলিও করতে যাচ্ছে তো তুমিও করো। মানে? মানে আমার ভাই বিয়ে করছে, তুমিও বিয়ে করে ফেলো। ভাবিয়ে চেয়ে আমার মরাই ভালো। আবার এক কথা বলে আমার ভাইকে বিয়ে করতে চাও না? কেন চাইবো না? আমি তো তোমাকে সোহানকেই বিয়ে করতে বলছি। কিভাবে সম্ভব? আমি আন্টিকে বুঝিয়ে বললেই সে তোমাকে তার ছেলের বউ হিসেবে মেনে নিবে। বা ভাবি, কি বুদ্ধি তোমার! তুমি এখন একটু রেস্ট করো। এই হলো সব কথা, কিছু বুঝলে? তোমরা এত বড় প্ল্যান করছো, অথচ আমি এসবের কিছুই জানতে পারি নাই। হি হি হি, জানানোর জন্য কি প্ল্যান করছি? আল্লাহ আমারে তুইলা নাও। না, ওখানে যেতে হবে না, এখন আমার কাছে আসতে হবে। না, আমি কাছে যাব না। এই শোনা বর, আমার এদিকে আসো। খবরদার, আমায় ডাকলে খবর আছে। আমি যাব না, মাঝখানে কোলবালিশ রাখো, একবার এদিকে আসলে খবর আছে। হ্যাঁ। আজ্ঞে হ্যাঁ। এরপর সোহান খাটের উপর শুয়ে মাঝখানে কোলবালিশ রেখে দেয়, যেন জান্নাত তার দিকে না যেতে পারে। কিন্তু জান্নাত ও হাল ছেড়ে দেবার পাত্রী নয়। সেও এর শেষ দেখে ছাড়বে। এই কোলবালিশ সরাচ্ছ কেন? দুটো দেশ ভাগ হয়ে আছে, এক করার চেষ্টা করছি। খবরদার এক করার চেষ্টা করবা না। না হলে আমি উঠে চলে যাব কিন্তু। না না, আমি এক করব না আর। উইরাক, খাটাস, হনুমান, কালো বক, গরু, ছাগল, তোর বউ জুটবে না। কি কই বউ তো আমি। বিড়বিড় করে কি বলো? কিছু না। আরো কিছুক্ষণ চুপ করে থাকার পর জান্নাত চালাকি করে কম্বলটা নিয়ে গায়ে পেঁচিয়ে একাই নিয়ে নেয়। আর সোহানকে এমনি থাকতে দেয়। এটা কি হলো? তুমি যেমন মাঝখানে কোলবালিশ দিয়েছো আর আমি কম্বল নিয়ে নিয়েছি। তুমি যদি কেড়ে নেবার চেষ্টা করো তাহলে আমি সবাইকে ডেকে বলবো তুমি আমায় ঘর থেকে বের করে দেবার চেষ্টা করছো। আল্লাহ, না না, তুমি থাকো কম্বল নিয়ে। আল্লাহ রক্ষা কইরো। দুজনে শুয়ে থাকে আবার চুপচাপ। সোহান আস্তে আস্তে ঠান্ডায় কাঁপতে থাকে। জান্নাত বুঝতে পারে শোভানের শীত করছে।
সে তবুও চুপ করে মিটমিট করে হাসতে থাকে। ওই জান্নাত, আমাকে একটু কম্বল দাও না, প্রথমে কোলবালিশটা সরাও। থাক, লাগবে না। কি কেমন লাগে চান্দু, আমার নামও জান্নাত। হ্যাঁ। একটু পর আর পারে না সোহান হার মেনে নিয়ে জান্নাত ওকে বলে সে কোলবালিশ সরিয়ে দিবে। জান্নাত শুনে তাড়াতাড়ি কোলবালিশ সরিয়ে শোভানের বুকে মাথা রেখে শোভানের গায়ে কম্বল দিয়ে দেয়। এটা কি হলো? চুপ, নইলে নাকের উপর এমন ঘুষি মারবো সব বুঝতে পারবা। সোহান ভয়েতে চুপ হয়ে যায়। শোভানের বুকে মাথা রেখে জান্নাত নতুন জীবনের স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। আজ তার সবচেয়ে বেশি খুশির দিন। সোহানও অনেক খুশি হয়েছে। নিজের অজান্তেই শোভানের মুখে হাসি ফুটে ওঠে এবং জান্নাত ওকে জড়িয়ে ধরতে লাগে, কিন্তু তার মনে জেদটা এখনো আছে। তাই আর ধরে না, শুধু এটা বলে আজ থেকে শুরু। এরপর সোহানও ঘুমিয়ে পড়ে। ভোরে আজান দিলে জান্নাত জেগে যায় এবং তাকিয়ে দেখি সোহান এখনো ঘুমিয়ে আছে। জান্নাত শোভানের মুখের দিকে তাকিয়ে দেখতে থাকে কি এমন মায়া আছে যেটাতে আরে বেশি ফেঁসে যাচ্ছে জান্নাত। সে ভাবতে থাকে এতদিন কষ্ট দিয়েছে আর কষ্ট দিতে দিবে না। এই উঠো, নামাজ পড়তে হবে। আচ্ছা, উঠছি। দুজনে উঠে অজু করে নামাজটা পড়ে নেয়। সোহান একটু বাইরে হাঁটতে বের হয়। যতই শীত হোক তবুও হাঁটতে হবেই। জান্নাত নামাজ পড়ে আবার শুয়ে পড়ে সোহানকে বারণ করে না, কারণ জান্নাত জানে সোহানের এটা প্রতিদিনের অভ্যাস। সোহান হেঁটে বাসায় ফিরে অবাক। সোহানের আপু আর কয়েকজন দরজার সামনে দাঁড়িয়ে। তারা একবার ভাবছে ডাক দিবে, আবার ভাবছে ডিস্টার্ব করবে না। এরকম পরিস্থিতি দেখে সোহান হেসে দেয়। এরপর সোহান দরজার কাছে গিয়ে দাঁড়াতেই অবাক। এ কি, তুই এখানে? তোর না বাসর রাত ছিল? কিসের বাসর? তুমি জানো না আপু, আমি সকালে হাঁটতে বের হই। ও আচ্ছা। জান্নাত ওকে ডেকে দে তো। নিজেই ডেকে নাও আপু। একথা বলে সোহান চলে যায়। সোহানের আপু গিয়ে জান্নাত ওকে নিয়ে নিচে নেমে আসে। সবাই মিলে খাওয়া দাওয়া করে। সোহান খাওয়া দাওয়া করেই বের হয় বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আড্ডা দিতে দিতে বিকেল হয়ে যায়। সোহানের বাসা থেকে ফোন আসে এবং বাসায় চলে আসে। সোহান, রেডি হও। কেন? কেন আবার? আমার বাড়ি থেকে লোক এসেছে, তোমার আর আমার যেতে হবে। আমি যাব না, তুমি যাও। সোহান, আমি হাত জোর করছি, প্লিজ। সোহান এবার আর ফেলতে পারে না। সোহান রেডি হয়ে বসে ভাবতে থাকে জান্নাতের সাথে আরো খারাপ ব্যবহার করবে এখন থেকে। তিলে তিলে মারবে জান্নাতকে। অন্যদিকে জান্নাত শাড়ি পরে অপরূপ সাজে সেজেছে। সোহানের একটু চোখ পড়তেই হা হয়ে তাকিয়ে থাকে। জান্নাত সোহানের এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জা পায়। হঠাৎ সোহান কি যেন ভেবে উঠে জান্নাতের গালে ঠাস করে একটা চড় মেরে দেয়। জান্নাত চড় খেয়ে কান্নার চোখে সোহানের দিকে তাকায়। জান্নাতের চোখ দিয়ে জল পড়ছে আর এক হাত গালে দিয়ে রয়েছে। আমায় মারলে কেন? এমন উদ্ভব সাজ সাজতে বলেছে কে? তাই বলে আমায় মারলে? হুম, মারলাম, যাও চেঞ্জ করে শুধু বোরকা পরে যাবা। জান্নাত আর কিছু বলে না, কাঁদতে কাঁদতে সোহানের সামনে থেকে সরে যায়। জান্নাতের মুখে এতক্ষণ হাসি ছিল, কিন্তু সোহানের এমন ব্যবহারে জান্নাতের মুখের হাসি বিলীন হয়ে যায়। জান্নাত মনে অনেক কষ্ট পেলেও তা মুখে প্রকাশ করতে দেয় না। অন্যদিকে সোহান জেনে শুনে জান্নাত ওকে কষ্ট দেয়। জান্নাত তৈরি হয়ে সোহানের সাথে বের হয়। আম্মু, জান্নাত ওকে নিয়ে গেলাম। হুম, সাবধানে যাস, আর আমার মা জান্নাতের যেন ভালোভাবে বাসায় নিয়ে আসিস, তোর যা হয় হবে। আচ্ছা, ঠিক আছে। এরপর তারা বেরিয়ে পড়ে। গাড়িতে করে জান্নাতের বাড়ি পৌঁছাবার পর জান্নাত নিজের আম্মু আব্বুকে পেয়ে জড়িয়ে ধরে কেঁদে দেয়। জান্নাতের আব্বু আম্মুও কেঁদে দেয়। চল মা ভেতরে, জামাই বাবাকে নিয়ে। হুম, চলো আম্মু। সবাই ভেতরে যায়। সোহান সোজা রুমে চলে যায়। একটু পর জান্নাত সোহানের কাছে চলে আসে।
জান্নাত শুনে আমার ঘুম ধরছে, আমি ঘুমিয়ে নিলাম। তুমি কি ঘুমাবে আমার সাথে? ঘুম অপেক্ষা করো, আমি বলে আসি আব্বু আম্মুকে। জান্নাত নিচে গিয়ে তার আব্বু আম্মুকে বলে এসে রুমে শুয়ে পড়ে। জান্নাত অবাক হয়, কেননা সোহান নিজেই আজ জান্নাত ওকে নিজের কাছে টেনে নিচ্ছে। জান্নাত ভাবনায় পড়ে গেল, একটু আগের শোভানের সাথে এখনকার শোভানের একটুও মিল খুঁজে পাচ্ছে না। সব ভাবনার ছেদ ঘটিয়ে সোহান জান্নাতকে ডাক দিয়ে বলে শোভানের বুকের উপর মাথা রাখতেই জান্নাতের কাছে মনে হয় যেন মেঘ না চাইতেন জল। জান্নাত বালিশ ছেড়ে শোভানের বুকে মাথা রাখলে সোহান জান্নাতকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। বিকেলে দুজন ঘুম থেকে উঠে পড়ে। যাও, চা বানিয়ে আনো তো। আচ্ছা যাচ্ছি, তুমি একটু অপেক্ষা করো। জান্নাতের মুখে হাসি ফুটেছে, তখনকার কষ্ট এখন জান্নাতের কাছে কিছুই মনে হচ্ছে না, কেননা স্বামীর ভালোবাসা জান্নাতের সব কষ্ট দূর করে দিয়েছে। জান্নাত চা বানিয়ে নিয়ে যায় হাসি মুখে। সোহান একবার মুখে দিতেই দেখে খুব সুন্দর হয়েছে। কিন্তু সোহান জান্নাতকে কষ্ট দিতে চায়, তাই উঠে আবার জান্নাতের গালে ঠাস করে একটা চড় মেরে দিল। জান্নাতের চোখ বেয়ে আবার পানি ঝরছে। সোহান, তোমার বাসায় আমায় যত খুশি মারো, কিন্তু আমার বাসায় একটু চুপ করে থাকো প্লিজ, অন্তত তারা খারাপ যেন না মনে করে। আর কেন মারলে? এ কি চা নাকি পানি? এত ঠান্ডা কেন? না, তোর মতো বউ আমার দরকার নেই। হাত দিয়ে দেখ কত ঠান্ডা। তাই বলে জান্নাতের হাত চায়ের মধ্যে দেয়। জান্নাত মুখ বুজে সহ্য করতে থাকে, চোখ দিয়ে পানি ঝরছে। সোহান ছেড়ে দিয়ে একটু বাইরে চলে যায়। জান্নাত কাঁদতে থাকে, হাত পুড়ে গিয়েছে একটু। জান্নাত আবার অবাক হয়, কেননা সোহানি মলম নিয়ে এসে লাগিয়ে দেয়। জান্নাত বারণ করলে সোহান ধমক মেরে দেয়, জান্নাত চুপ হয়ে যায়। সোহান মলম লাগিয়ে দিচ্ছে আর জান্নাত চুপ করে চেয়ে আছে। আর ভাবছে আবার এত নরম হয়ে গেল কিভাবে। মলম লাগানো হয়ে গেলে সোহান কোথায় যেন চলে যায়, জান্নাত নিজের রুমেই থেকে যায়। রাতে সোহান বাসায় ফিরলে জান্নাত শোভানের জন্য খাবার নিয়ে আসলো। তুমি খেয়েছো? না, আমার হাত। আচ্ছা বসো, আমি খাইয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এ কি, তোমার হাত পুড়লো কিভাবে? কিছু না, এমনি। বলো বলছি। বললাম তো এমনি, চুপ করে খেয়ে নাও। এরপর জান্নাত চুপ হয়ে খেতে থাকে, কিন্তু সে শুধু শোভানের হাতের দিকে তাকিয়ে আছে যে কিভাবে বলল। খাওয়া শেষ হলে দুজন শুয়ে পড়ে। আবার সোহান ভালোবেসে জান্নাতকে কাছে টেনে নেয়। জান্নাত বারবার কনফিউশনে পড়ে যাচ্ছে, কেন এমন করছে। সোহান একবার কষ্ট দিচ্ছে, আবার ভালোবাসছে। দুজন ঘুমিয়ে পড়ে। ভোরে উঠে নামাজ পড়ে জান্নাত তার আম্মুর কাছে যায় আর সোহান ঘুমিয়ে থাকে। সকালে জান্নাত গোসল দিয়ে সেজে এসে সোহানকে ডেকে তুলে। সোহান ঘুম থেকে উঠে জান্নাতকে সাজতেন দেখে রেগে গিয়ে জান্নাতকে ঠাস করে কষে একটা চড় মারে। চড়টা অনেক জোরে লাগায়, সহ্য করতে না পেরে বিছানায় পড়ে যায়, ঠোঁট কিছুটা কেটে যায়। আমি বলেছি না আমার সামনে সাজবি না। সাজলে কি হয়? তুই সাজবি না ব্যাস। তোর ব্যবহারে মনে হচ্ছে তুই বেশি দিন নাই আমার। ঠিক আছে, তৈরি থাকিস ডিভোর্সের জন্য। কথাটা বলতেই জান্নাত আকাশ থেকে পড়ে। সোহানে কথা বলবে জান্নাত কোনোদিন ভাবতেও পারেনি। জান্নাতের বুকটা ফেটে যাচ্ছে কষ্টে, সে এখন বুঝতে পারছে সোহানেরও ঠিক এতটাই কষ্ট হয়েছিল। জান্নাত মাটিতে বসে পড়ে কাঁদতে থাকে। হঠাৎ সোহানের একটা ফোন আসে আর সোহান কথা বলার জন্য বেলকুনিতে যায় এবং কথা বলা শেষ হয়ে এসে দেখে জান্নাত বসে কাঁদছে। সোহান বের হয়ে চলে যায়। সকালের খাবার খেয়ে জান্নাত বলে, এখানে আর থাকবে না, সোহানের কাছে যাবে। সোহান কিছু বলে না। এবার জান্নাত সোহান যাতে না লাগে তেমন করেই সাজে এবং সোহানের সঙ্গে সোহানের বাড়ির উদ্দেশ্য রওনা হয়। রাস্তায় দুজন চুপচাপ ছিল। জান্নাত শুধু কেঁদেছে, কিন্তু জান্নাত অবাক হচ্ছে, কেননা তার সোহান তো এমন ছিল না। হঠাৎ করে এমন কিভাবে? যে সোহান তার জন্য পুরো পাগল ছিল, সেই সোহান এখন তাকে মারতেও দ্বিধাবোধ করছে না। কিভাবে সম্ভব এটা?
ভাবতে ভাবতে শোভানের বাড়ি চলে আসে। শোভানের আম্মু দরজার সামনেই দাঁড়িয়ে ছিল তাদের জন্য। জান্নাত ওকে দেখে শোভানের আম্মু জড়িয়ে ধরে, আর সোহান সোজা রুমে চলে যায়, কেননা ওকে এখন থেকে জান্নাতের থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। একি মা, তোর গালে কিসের দাগ? না মা, কিছু না, এমনি। আর তোর চোখ লাল কেন? ঘুম হয়নি তো তাই? কি বলিস? দাঁড়া, শোভানের একদিন কি আমার একদিন? আরে মা, সেও ঘুম পারেনি আর আমায়ও পারতে দেয়নি। ও ঠিক আছে, আয় রেস্ট নিয়ে খেয়ে নে। আচ্ছা ঠিক আছে, চেঞ্জ করে এসে খেয়ে নিচ্ছি। জান্নাত নিজের রুমে চলে যায়, গিয়ে দেখে সোহান ঘুমিয়ে আছে। জান্নাত সোহানকে এভাবে দেখে শোভানের প্রেমে পড়ে যায়, কেননা শোভানের মুখে এখন কোনো রাগের ছাপ নেই, মনে হচ্ছে একটা ছোট ছেলে ঘুমিয়ে আছে। জান্নাত ভাবতে থাকে, জেগে থাকলে কত রাগী না দেখাতো, কিন্তু এখন একদম শান্ত ছেলে। জান্নাত শোভানের কাছে গিয়ে শোভানের কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। বিয়ের পর এই প্রথম এটা করে জান্নাত, কেননা এর আগে করতে পারেনি, আর সোহান জেগে থাকলে হয়তো এটা হতো না। এরপর জান্নাত চেঞ্জ করে নিচে চলে যায়, গিয়ে গল্প করতে থাকে, আর শাশুড়ি বৌমা দুজন মিলে টিভি দেখতে থাকে। বিকেলে হঠাৎ পিঠের কোমরের দিকে ব্যথা করায় সোহান জেগে যায়। সোহান জেগেই চুপ করে মুখে হাত চেপে রেখে ব্যথাটা সহ্য করার চেষ্টা করে, কিন্তু অনেক ব্যথা করছে, সোহান সইতে পারছে না। শোভানের ইচ্ছা হয় মুখ খুলে চিৎকার করে কাঁদতে, চোখ দিয়ে পানি পড়ছে। এই সমস্যা থেকে শোভানের নিস্তার নেই, তা সোহান জেনে গিয়েছে। সোহান উঠে একটা ব্যথা ট্যাবলেট খেয়ে নেয়। সময় যাচ্ছে, কিন্তু ব্যথা যেন আর বাড়ছে। সোহান বুঝতে পারছে না কি করবে। ধীরে ধীরে ব্যথা কমে আসলে সোহান একটু স্বস্তি বোধ করে। সোহান উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ছাদে চলে যায়। এদিকে জান্নাত রুমে এসে দেখে সোহান নেই। জান্নাত খুঁজতে থাকে কোথায় গেল। খুঁজতে খুঁজতে ছাদে গিয়ে দেখে আনমনে সোহান দাঁড়িয়ে রয়েছে। জান্নাত কিছু না বলে নিচে চলে যায়। এভাবে কয়েকটা মাস চলে যায়। সোহান এই কয়েক মাসে জান্নাত ওকে প্রতিটা মুহূর্তে কষ্ট দিয়েছে, অন্যদিকে জান্নাত মুখ বুঝে সব সহ্য করেছে। আজকে হঠাৎ সোহান জান্নাত ওকে বলে বউ হয়ে সাজতেন। শোভানের এমন কথা শুনে অবাক হয় জান্নাত। কেন? আমি যা বলছি শুনবা কিনা? আচ্ছা সাজছি, অপেক্ষা করো। জান্নাত চলে যায় সাজতেন, সোহান অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ পর জান্নাত আসে। একদম বউ রূপে, প্রথম দিন যেভাবে সোহানের জীবনে এসেছিল ঠিক তেমন ভাবে সেজে আসে। জান্নাত মাথা নিচে করে থাকে, তার লজ্জা করছে ভীষণ। এদিকে সোহানও তাকিয়ে আছে জান্নাতের দিকে এক চোখে। সোহান আর না তাকিয়ে আলমারি থেকে একটা কাগজ বের করে এনে জান্নাতের হাতে দিয়ে দেয়। এটা কি? ডিভোর্স পেপার, আমি সাইন করে দিয়েছি, তুমিও করে দিও। জান্নাতের হাত থেকে কাগজটা পড়ে যায়। জান্নাতও ফ্লোরে বসে পড়ে, কেননা তার নিজের চোখে বিশ্বাস হচ্ছে না সোহান তার সাথে সত্যি সত্যি এমন করলো। জান্নাত অঝোর ধারায় চোখের জল ফেলতে থাকে। শোভানের উপর এখন একটু ঘৃণা চলে এসেছে, রাগ করে কাগজটা হাতে নিয়ে বেরিয়ে যায়। জান্নাত চলে যাওয়ার সাথে সাথে সোহান ফ্লোরে বসে কাঁদতে থাকে, কারণ তার কিছু করার নেই। শোভানের দুটো কিডনি নষ্ট, যেটা সে কাউকে জানায়নি, কিন্তু জেদ করে বিয়ে করতে চেয়েছিল। বিয়ের দিন একথা শুনতে পায় সোহান যে তার এত বড় অসুখ। সে কথা বলতে চেয়েছিল, কিন্তু তাকে সেই সুযোগ দেয়নি। তাই বিয়ের পর থেকে সোহান জান্নাতকে কষ্ট দিতে থাকে, যেন সে ঘৃণা করে এবং ডিভোর্স দিয়ে নতুন জীবন শুরু করে। জান্নাত, আমায় মাফ করে দিও প্লিজ। আজই আমার শেষ দিন। খুব ভালোবাসি, কিন্তু আমি চলে গেলে তুমি কষ্টে নিজেকে শেষ করে দিবে, তাই আমি নিজে তোমাকে শেষ হতে না দিয়ে নীরবে শেষ হয়ে যাব, কেউ জানবে না। খুব ভালোবাসি রে পাগলি। যখন শুনেছিলাম তুমি আমার বউ হবে, তখন আমি এতটা খুশি হয়েছিলাম যে বলে বোঝাতে পারবো না, কিন্তু যখন শুনলাম আমার অসুখ, তখন আমার সব স্বপ্ন এক নিমিষে ভেঙে গিয়েছে। জান্নাত, পারলে আমায় মাফ করে দিও। মাফ করব আগে, ঠিক করব তারপর, ইচ্ছা মতো ধোলাই দিব তারপর।
হঠাৎ জান্নাতের কথা শুনে চমকে ওঠে। সোহান তাকিয়ে দেখে জান্নাত রেগে সামনে দাঁড়িয়ে আছে। জান্নাত, তুমি? হ্যাঁ আমি। আর শোনেন, আমি সব আগেই জানছিলাম, এখন চলো তাড়াতাড়ি প্লিজ। কিন্তু আমার যে সময় নেই। দেখো, উপর আলার উপর ভরসা রাখো, একটা না একটা ঠিক রাস্তা খোলা থাকবে। সোহানকে নিয়ে জান্নাত হসপিটালে যায়। সোহানের আম্মুকে জানানোর পর অনেক কান্না করতে থাকে। সোহান বারণ করলেও শোনে না। জান্নাত ডাক্তারের সাথে কথা বলে একটা আশা দেখতে পায়, সেটা হলো কেউ যদি একটা কিডনি দান করে তাহলে হবে, কিন্তু গ্রুপ মিল হতে হবে। জান্নাত কিডনি দিতে রাজি হয়। সোহান বারণ করা সত্ত্বেও শোনে না। গ্রুপ টেস্ট করার পর মিলে যায়। এরপর জান্নাত সোহানকে একটা কিডনি দিয়ে সোহানকে ভালো করে দেয়। দুজনে সুস্থ এবং পরিবারের সবাই অনেক খুশি। তারা প্রমাণ করে দেয় প্রকৃত ভালোবাসার কাছে মরণও হার মেনে যায়। এরপর সোহান আর জান্নাত বাসায় যায়। ধীরে ধীরে তারা সুস্থ হয়ে যায়। একদিন রাতে, এই দেখছো, আমাদের ভালোবাসা হার মানে নাই। হুম পাগলি, তুমি থাকলে মানবেও না। হুম, আমাদের ভালোবাসাকে আরেকবার জেতাই। কিভাবে? আমাদের কিউট একটা বাবু দিয়ে। শোভানের কথা জান্নাত লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। ইস, কি যে বলো, আমার বুঝি লজ্জা করে না? ওরে আমার লজ্জাবতী রে, এই বলে সোহান জান্নাতকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয়। সমাপ্ত।